শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় আবারও আলোচনায় এসেছে মব ভায়োলেন্স। গত 22 জুন রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক জনাব নুরুল হুদাকে বের করে আনেন, তাকে জুতার মালা পরিয়ে হেনস্থা করেন এবং বয়স্ক লোককে জুতাপেটা করে পুলিশে হস্তান্তর করেন। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দেখা গেছে ঘটনার সময় পুলিশও সেখানে উপস্থিত ছিলেন। যদিও নানা ধরনের মতামত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, কেউ বলছেন যে তিনি যে অপরাধ করছেন তার কাছে এটা আসলে কিছুই না, তবে আইন আসলে কি বলে, আইন কি আসলে পুলিশের কাছে সোপর্দ করার আগে এই ধরনের হেনস্থাকে সাপোর্ট করে কিনা? উত্তরটি হচ্ছে না, এটাকে বলা হয় মব ভায়োলেন্স। লালমনিরহাটে এক পৌর ক্ষৌরকার ও তার সন্তানকে মারপিট করে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। বলা হয়েছে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে জনতা। এই ঘটনাও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপকভাবে মব ভায়োলেন্স আসলে চলতে থাকে। আমরা এর আগেও এই অনুষ্ঠানে এই বিষয়টি নির্ধারণ করেছি, তবে সেটা যেহেতু অভ্যুত্থানের পরপর ছিল, ব্যাখ্যাটা এক ধরনের ছিল। তবে অভ্যুত্থানের প্রায় 1 বছর পরে তার ব্যাখ্যা কিংবা তার দায় নিশ্চয়ই অন্যভাবে আমাদের ন্যারেট করতে হবে। যদিও সরকার, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নানা পর্যায় থেকে বারবার বলা হচ্ছে যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, কিন্তু তারপরেও মব ভায়োলেন্স আসলে বন্ধ হচ্ছে না। আমরা কারণ উদ্ঘাটন করতে চাই এবং উপায়টা খুঁজতে চাই যে কেমন করে আসলে এটা বন্ধ করা সম্ভব। আলোচনার বিষয় বন্ধ হোক মব ভায়োলেন্স। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুক্ষেত্রের 2 জন মানুষ উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। একজন সাংবাদিক রয়েছেন, কালবেলা পত্রিকার যুগ্ম সম্পাদক জনাব আলাউদ্দিন আরিফ রয়েছেন, সাথে আমাদের সঙ্গে রয়েছেন একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোহাম্মদ সানোয়ার হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা একটু মাঠে কি অবস্থা সেটা বরং সাংবাদিক থেকে শুনে নিয়ে আগে তারপরে আইনের ব্যাপারটি জানবো। আলাউদ্দিন আরিফ ভাই, আপনি একটু বলবেন যে আপনারা যে আসলে খবর করেন বা আপনাদের কাছে পুরো বাংলাদেশের মোটামুটি নিউজ থাকে, মব ভায়োলেন্স আসলে বর্তমানে কি পরিস্থিতিতে আছে, বা এটাকে আসলে কখনো কমেছিল আবার বেড়েছে, নাকি সেই শুরু থেকে আসলে একই পর্যায়ে আছে? মব ভায়োলেন্স তো সবসময় আমাদের দেশে ছিল, এটা বিশ্বের অন্যান্য দেশও আছে, ইন্ডিয়াতে আছে, আফ্রিকার দেশগুলিতে আছে, পাকিস্তানে আছে। তো আসলে সবসময় গণপিটুনি বা এই যে মব ভায়োলেন্স, উচ্ছৃঙ্খল জনতার বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জনের উপর হামলা করা, মারধর করা, এমনকি গণপিটুনিতে হত্যা করা, এই ঘটনাগুলি আমরা দেখেছি। এগুলি ছিল এবং আছে, আমি মনে করি এগুলি ভবিষ্যতেও থাকবে। তবে 5ই আগস্টের পরে, মানে জুলাই বিপ্লবের পরে এই ঘটনাগুলি ব্যাপক হারে বেড়ে গেছিল। আপনারা জানেন যে পুলিশি ব্যবস্থা বাংলাদেশে প্রায় একদম ভেঙে পড়েছিল। ওই সময় পুলিশি ব্যবস্থা বলতে কিছুই ছিল না। পরবর্তীতে সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ আবার তার কাজে ফিরেছে এবং মোটামুটি পুলিশ এখন সক্ষম। তো এই অবস্থায় মব ভায়োলেন্স আমরা 5ই আগস্টের পরে কিছু দেখেছি, এরপরে কিছুটা কম ছিল, এখন আবার এটার একটু বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি। এই মব ভায়োলেন্সটা আসলে অপরাধীর উপর মানুষের ক্ষোভ থেকে হচ্ছে, এটা যেমন আছে, এর সঙ্গে কিছু রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত, সম্পত্তিগত স্বার্থ জড়িত। যেমন ধরেন, আপনি একটা ব্যবসায়ী, আপনার প্রতিপক্ষ ব্যবসায়ী কাউকে দিয়ে আপনাকে ভায়োলেন্সের শিকার করলো। আপনি একজন আইনজীবী, আপনার প্রতিপক্ষ আইনজীবী কোনো কারণে মামলা হেরে গিয়ে বা অন্য কোনো কারণে আপনাকে ভায়োলেন্সের শিকার করলো। আবার আমরা এমনও দেখছি যে এখন এক পক্ষ আরেক পক্ষকে হুমকি দিচ্ছে যে তুমি যদি আমার এই কাজ না করো বা আমার কথা না শোনো, আমি কিন্তু অমুক দলের নেতাদেরকে দিয়ে তোমাকে শায়েস্তা করব। এইসব কারণে মব ভায়োলেন্স হচ্ছে। আর আমরা এমনও দেখছি যে 5ই আগস্টের পরে জুলাই বিপ্লবের যারা অংশীদার, সে অংশীজনদের পাশাপাশি এক শ্রেণীর দুর্বৃত্ত যারা আসলে জুলাই বিপ্লবের অংশীদার না, তারা হলো লুটপাটকারী। তারা এই সুযোগটা নিয়ে বিভিন্ন জায়গায় হামলা করা, বিভিন্ন বাসা বাড়িতে লুটপাট করা, ব্যাংক এটিএম বুথে লুটপাট করে, এই কাজগুলি তারা করেছে, শপিং মলে লুটপাট করেছে। তো এটা আসলে সম্পত্তিগত অপরাধ, এটা ফৌজদারি অপরাধ।
কিন্তু আপনি কি সোসাইটাল অস্থিরতার কোনো প্রভাব দেখেন না এখানে? কি আইনের প্রতি অনাস্থাও তো একটা কারণ হতে পারে? আইনের প্রতি অনাস্থার কারণটা হলো, আপনি যদি বিগত 16-17 বছর ইতিহাস দেখেন, জুলাই বিপ্লবের আগে বিভিন্ন সময় যে আন্দোলনগুলি হয়েছে, সরকার বিরোধী আন্দোলন, এটা কেউ কেউ দেশ বিরোধী হিসাবে বলার চেষ্টা করেছেন। তখন যারা সরকারের ক্ষমতায় ছিলেন তারা বলেছেন এগুলি রাষ্ট্রবিরোধী অপরাধ। এসব রাষ্ট্রবিরোধী অপরাধ তকমা দিয়ে সরকার বিরোধী আন্দোলনকে, যেমন আপনারা দেখেছি সরকারি দলের যারা নেতৃত্বে ছিলেন তাদের নির্দেশনায় রাস্তায় হেলমেট বাহিনী নেমেছে, যারা সরকারি দলে ছিলেন তাদের নির্দেশনায় হুকিস্টিক বাহিনী নেমেছে, তারা এই যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদেরকে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদেরকে পিটিয়েছে, মারধর করেছে। তারপরে জুলাই বিপ্লবের সময় যখন জুলাই মাসে আন্দোলন তুঙ্গে, তখন আমরা দেখেছি সরকারি দলের লোকজন অথবা নেতৃস্থানীয় কেউ, এলাকার কমিশনার, স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক পদধারী লোকজন প্রকাশ্য অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে। তারপর আমাদের পুলিশের মধ্যে একদল লোক, তারা পুলিশিং না করে, আপনি মব ভায়োলেন্স বলবেন না, মব ভায়োলেন্সের কারণ বলবো। ওকে ওকে। পুলিশ যখন তার নিজের পেশাগত দায়িত্ব বলে কোনো রাজনৈতিক দলকে রক্ষা করা, সরকারকে রক্ষা করার টার্গেটে নেমে যায়, তখন মানুষের উপর পুলিশের আস্থা নষ্ট হয়। একইভাবে বিচার বিভাগ যদি মানুষ ন্যায় বিচার না করে, কোনো দলের পক্ষ হয়ে, কোনো টেলিফোনে ভীত হয়ে তার একটা পক্ষপাতিত্বমূলক রায় দেয়, তখন মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়। বিগত 16 বছরের প্রতিত সরকারের আমলে আমরা দেখেছি বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে, পুলিশের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে, নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে, সাংবিধানিক যতগুলি প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে সবগুলি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এই আস্থা নষ্টতা মব ভায়োলেন্সের অন্যতম একটা কারণ। অফকোর্স। আমি একটুখানি ব্যারিস্টার সানোয়ার আপনার কাছে শুনতে চাই, আইনে আসলে মব ভায়োলেন্সকে কিভাবে ডিফাইন করে এবং সেটার প্রতিকারের জন্য বা সেটার বিচার পাওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা রয়েছে? আইনে আসলে মব ভায়োলেন্স একটি অপরাধ, এবং আমাদের ফৌজদারি আইনে মব ভায়োলেন্স বলতে আলাদা কোনো শব্দ নেই। কেউ কারো বিরুদ্ধে অন্যায়ভাবে এবং অযাচিতভাবে শক্তি প্রয়োগ করে তাকে আহত করলে, নিহত করলে এটা অপরাধ। আহত করলে, কিন্তু মব ভায়োলেন্স বলে আলাদা কিছু নেই, মব ভায়োলেন্স বলে আলাদা কিছু নেই। গণপিটুনি যেটা আমার সহ আলোচকও বললেন, গণপিটুনি তো চলেই আসছে, এবং গণপিটুনিতে যদি কেউ মারা যায় তখন কিন্তু 302 ধারা মানে মার্ডার, হত্যা মামলা দায়ের করা হয়। আপনাদের মনে থাকবে এই একটা সময় দেশে একটা গুজব উঠেছিল যে শিশু বাচ্চা অপহরণ হচ্ছে। তখন এই ঢাকার বাড্ডাতে এক ভদ্রমহিলা নিজের বাচ্চাকে সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করতে এনেছিলেন এবং অপেক্ষা করছিলেন, এবং যারা ওই ফুটপাতে ব্যবসা করে বা ভাসমান লোকজন তারা কোনো একটা কারণে সন্দেহ করেছেন যে এই ছোট বাচ্চা আর এই মহিলার সাথে হচ্ছে না, জাত মানানসই না। সেই দেখেই তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই ভদ্রমহিলা হয়তো একজন শিশু অপহরণকারী, এবং তাকে, একজন ভদ্রমহিলাকে, প্রকাশ্য দিবালোকে শত শত মানুষ পিটিয়ে হত্যা করেছে। এবং পরবর্তীতে যেহেতু এটা সবাই হৃদয়ে দাগ কেটেছে, এই ঘটনাটি নিয়ে যথেষ্ট তদন্ত হয়েছে, সিসিটিভি ফুটেজ বিভিন্ন কিছু ইনভেস্টিগেট করে খুবই কম বয়স্ক ছেলেদেরকে অপরাধী হিসাবে পাওয়া গেছে। এদের বিরুদ্ধে প্রচলিত আইনে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং মামলা হয়তো বিচার প্রক্রিয়া আছে। তো কেউ যদি মব ভায়োলেন্স করে কাউকে হত্যা করে, তাহলে রাষ্ট্র, পুলিশ নিজেই মামলা করতে পারে, হত্যা মামলা। অথবা যিনি ভিকটিম, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা অভিযোগকারী হিসেবে থানায় মামলা করতে পারে। সেই মামলাটা কিভাবে হয়? মানে অজ্ঞাত আসামি দিয়ে মামলা? অজ্ঞাত আসামি। আচ্ছা, ওকে। অজ্ঞাতর পাশাপাশি কিন্তু যদি কাউরে চিহ্নিত করা যায় যে এরা ছিল, তাদের না ধরেন মানে কাউকেই চিনি না, সেক্ষেত্রে অজ্ঞাত দেওয়া হবে এবং পুলিশের দায়িত্ব থাকবে সেটা বের করা। পুলিশ তদন্ত যখন করবে, পুলিশ তদন্ত পর্যায়ে আসামিদেরকে শনাক্ত করবে, গ্রেফতার করবে, এবং পুলিশ একটা ফরওয়ার্ডিং দেয়। পুলিশ ফরওয়ার্ডিংয়েই পুলিশ বলে যে এই আসামির সম্পৃক্ততা পুলিশ এই মামলাতে কিভাবে পেয়েছে। বিভিন্ন ডাকাতি মামলা, ডাকাতরা তো মুখ বেঁধে ডাকাতি করতে আসে, কখনোই গৃহ মালিক বুঝতে পারে না কে ডাকাত, কিন্তু প্রত্যেকটা ডাকাতি মামলা অজ্ঞাতদের বিরুদ্ধে আপনার এজাহার দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ যখন তদন্ত করে একে একে ডাকাতদেরকে শনাক্ত করার চেষ্টা করে। একইভাবে কেউ যদি এই যে তথাকথিত মব ভায়োলেন্সের মাধ্যমে আহত হয়, ব্যথা পায়, আহতর মাত্রা অনুযায়ী সে যেহেতু আহত, সে নিজেই মামলা করতে পারে।
এবং সে নিজে না করতে পারলে তার আত্মীয় স্বজনও মামলা করতে পারে, এমনকি পুলিশও মামলা করতে পারে। পুলিশ যে কোনো ঘটনায় নিজে স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আলাউদ্দিন আরিফ ভাই, আপনার কাছে শুনি যে এইটাকে মানে রাজনৈতিক কতটা বলা যায়, আসলে রাজনৈতিক প্রতিহিংসা নাকি আসলে সত্যিকার অর্থেই মব, সেই মবের রাজনৈতিক পরিচয় কতটা? আর ওই যে কিছু মানুষ আছে যে গণপিটুনি দিচ্ছে, আচ্ছা আমিও একটা লাথি দিয়ে আসি, ব্যাপারটা এরকম কিনা? না, এখানে রাজনৈতিক বিষয়টা তো আছেই। যেমন আপনি উত্তরার কথা বলেছেন, সিইসি জনাব নুরুল হুদা সাহেবকে যখন আক্রমণ করলেন বা একটা লোক জুতা পেটা করলেন, তার পরিচয় পাওয়া গেছে তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা। এর আগে আপনি দেখেছেন ধানমন্ডিতে হক্কানি পাবলিকেশনসের মালিক জনাব গোলাম মোস্তফাকে বাসায় গিয়ে 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতা, তারা গিয়ে বলেছেন এক্ষুনি গ্রেপ্তার করতে হবে, তাকে টেনে হিস্ট্রি বের করার চেষ্টা করেছেন। এটা কিন্তু রাজনৈতিক পরিচয় ব্যবহার করছে ওনারা, কিন্তু ওর নেপথ্যে আসলে ভিন্ন কাহিনী ছিল। কেউ কেউ বলেন এটা আসলে রেকর্ডেড না, তদন্তে প্রমাণিত না। কেউ কেউ বলেন যে ওনার বাসায় কিছু অর্থ ছিল, এটা লোভে তারা ওখানে গিয়েছিল তাকে আঘাত করার জন্য বা তার অর্থ লুটপাটের উদ্দেশ্যে তারা গিয়েছিল। কিন্তু এটা প্রমাণিত না, যেহেতু পুলিশ তদন্তে প্রমাণিত হয় না, এই জন্য আমরা এটা আর বলতে পারতেছি না। তবে এখানে আসলে কিছু স্বার্থ জড়িত ছিল। এবং পুলিশ যখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে গেলেন, তখন কিন্তু বৈষম্য বিরোধী এনসিপির একজন নেতা, যিনি এখন উচ্চ পর্যায়ের নেতা, উনি কিন্তু ওখান থেকে তাদেরকে ছাড়িয়ে আনলেন। আর ওই ভিডিওগুলি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টেলিভিশনে আছে এখনও। আপনি সেখানে দেখবেন যে ওরা ফোর্স করতেছে পুলিশকে উত্তেজিত করার চেষ্টা করতেছে। এখন পুলিশের যেই অফিসার ওখানে ছিলেন, উনি অত্যন্ত ভদ্রতার সঙ্গে, অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন, কিন্তু সকলের পক্ষে উত্তেজিত করার চেষ্টা করলে সকলের পক্ষে পরিস্থিতিটা সামাল দেওয়া সম্ভব হয় না। তো ওই পুলিশ সদস্য যদি ওনাদেরকে ওখানে উগ্র আচরণ করতেন, তখন কিন্তু দোষটা পুলিশের উপর যায় পড়তো। তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখি যে এই রাজনৈতিক বিভিন্ন প্রতিপক্ষ তার এখানে রাজনৈতিক নেতারা কেন এটা করেন, রাজনৈতিক মাঠ পর্যায়ের কর্মী এটা করে, কারণ হলো সে মনে করে যে আমি যদি এখানে যে একটা কিছু করি তাহলে আমার দলের নেতা আমাকে মূল্যায়ন করবেন, আমি হাইলাইটস হব, জনগণের কাছে আমি প্রভাবশালী, আমি হিরো, একটা হিরোইজমও কাজ করে যে আমাকে মানুষ ভালো বলবে, আমি একটা হিরোইজম হবে, আমার পরিচিত বাড়বে। এই যে গ্রেফতারের ঘটনা, এটা নিশ্চয়ই একটা দৃষ্টান্ত, এটা একটা দৃষ্টান্ত। এবং এখানে আমি মনে করি যে রাজনৈতিক দল যেই দলেরই হোক, আপনি বিএনপির হোক, জামাত ইসলামীর হোক, ছাত্র শিবিরের হোক বা অন্য অন্য কোনো রাজনৈতিক দলের হোক, এনসিপির হোক, তারা যদি যে মাঠ পর্যায়ে যে কর্মীটি ভায়োলেন্স করবে, সত্যি সত্যি যদি সে অপরাধী হয়, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তাকে আইনের হাতে তুলে দেয়, তাকে দল থেকে বহিষ্কার করে, তাকে দল থেকে বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু এই ধরনের ভায়োলেন্সগুলি ধীরে ধীরে কমে আসবে এবং এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া যদি সে আবার ওই পদে বহাল থাকে, সে আরও ভালো পদ পায়, তাহলে কিন্তু অন্যজনও তার দেখা দেখি মব ভায়োলেন্সে উৎসাহিত হবে। ব্যারিস্টার সানোয়ার, এই যে ঘটনাটির কথা আমরা বলছিলাম, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার ঘটনা, সেখানে কিন্তু পুলিশের উপস্থিতি ছিল এবং এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার যে পুলিশের উপস্থিতিতে জনগণ তাদের হাতে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। তো সেখানে নিশ্চয়ই পুলিশের নিষ্ক্রিয়তার জন্য তাদেরকে দায়ী করা হবে এবং জনাব মানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে যদি বাহিনীর কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু জড়িত থাকা না থাকার ব্যাপার না, নিষ্ক্রিয়তার দায়কে তাদের নিতে হবে না? অ্যান্ড নাম্বার 2, যে 5ই আগস্টের পরে তো পুলিশরাও মব ভায়োলেন্সের শিকার হয়েছেন, তারা কি আসলে অনেকটা ভীত, যার প্রভাব এখানে পড়ে? কি মনে করেন? আমি ভিডিওটা দেখেছি, তো আমি যেটা দেখেছি 10 থেকে 12 সেকেন্ড পরেই একজন পুলিশ সদস্য সামনে এগিয়ে এসে নিবৃত্ত করার চেষ্টা করছেন যে যিনি তাকে লাঞ্ছিত করছিলেন। তো এখন পুলিশ রিয়্যাক্ট করেছে, এখন কত দ্রুত রিয়্যাক্ট করা উচিত ছিল।
বা কতটা শক্তিশালী হওয়া উচিত সেটা কন্ট্রোল করতে আমরা পারেনি। একজন পুলিশ সদস্যকে দেখছিলাম আগিয়ে আসছে, কিন্তু আপনার কতজন পুলিশ সদস্য ছিল, কতজন উত্তেজিত জনতা ছিল। তো পুলিশকে তো একটা আইন শৃঙ্খলা রক্ষা করা, পুলিশের কিন্তু এটা একটা মানে দায়িত্ব এবং ম্যান্ডেট যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সেক্ষেত্রে পরিমিত শক্তি প্রয়োগ করা। যে আপনার একজনকে সেভ করতে যে আবার এমন অপরিমিত শক্তি প্রয়োগ করা যাবে না যেখানে আরও বেশি সহিংসতা হতে পারে, আরও বেশি মানুষ আহত হতে পারে, আরও বেশি পুলিশ আহত হতে পারে। আপনি দেখবেন যখন দেশে ঘৃণ্য কোনো অপরাধ ঘটে, শিশু ধর্ষণ, তখন কিন্তু প্রায় ক্ষেত্রে আসামিকে এলাকাবাসী নিতে দিতে চায় না, ওই পুলিশ ভ্যান থেকেও ছিনিয়ে নিয়ে আসতে চায়। এটা কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই। যেটা আগেও আলোচনায় উঠে এসেছে যে মানুষের মধ্যে একটা শঙ্কা আছে যে আদৌ বিচার নিশ্চিত হবে কিনা, সে কি কিছুদিন পরে জামিনে বের হয়ে আসবে কিনা, এই জন্য তারা তাৎক্ষণিক একটা বিচার করে ফেলতে চায়। এবং এটা আমাদের সংস্কৃতিতেও একটু এমবেডেড। একটা সামান্য চোর অল্প কিছু চুরি করবে, তাকে দেখবেন যে যার কাছে চুরি হয়নি, যে সরাসরি ক্ষতিগ্রস্ত না এই চুরির মাধ্যমে, সেও হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সেও একটা ঘুষি মারতে চাবে এবং সেটা সে তার পরবর্তী 10 বছর সেটা আরও 10 গুণ বাড়িয়ে খুব গর্ব করে গল্প করবে যে আমি অমুক চোরকে এত মেরেছিলাম। তো এটা একটা কালচারাল একটা কি বলবো এমবেডেড হয়ে আছে আমাদের সংস্কৃতি, যেটা আমি ফিল করি। তো পুলিশ সে তাকে ওয়েট করতে হবে যে কোনটা ওজন করে তাকে সিদ্ধান্ত নিতে হবে এবং পুলিশ অফিসারকেই তার সিদ্ধান্ত নিতে হবে। তাকে তার সততা, দক্ষতা, বিবেক এবং তার বিচক্ষণতাকে ব্যবহার করতে হবে। কিন্তু তাদের উপস্থিতিতে যে অন্যায় হলো, মব ভায়োলেন্সকে যদি অন্যায় হিসেবেই স্বীকৃত হয়, তাহলে তো এটা তাদের দায় না একটা? অবশ্যই দায়, সেটা আমি বলছি। তার তো ব্যাপক একটা সংঘর্ষ না লাগে সে দায়িত্বও তার, এবং কোনো মানুষই যাতে মানে অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত না হয় সেই দায়ও তার। তো দুটো তাকে ওয়েট করে করতে হবে এবং আমার মনে হয় মাননীয় উপদেষ্টা মহোদয় যেভাবে বলেছে এখানে বিভাগীয় তদন্ত হওয়া দরকার এবং এই বিষয়গুলি নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন বিভাগীয় তদন্ত করবেন যে সে যে সিদ্ধান্ত নিয়েছে, দেরি করেছে সামনে এগিয়ে যেতে, এটা কতটুকু সঠিক হয়েছে এবং কি মাত্রায় সে অপরাধ করেছে। আরিফ ভাই, আপনি বলছিলেন যে এটা তো আসলে মানে নতুন কোনো ঘটনা, একটা দীর্ঘদিনের ঘটনা, কিন্তু কোনো সুস্থ কালচারে তো এটা আসলে দীর্ঘদিনের ঘটনা হতে পারে না। সো এটা 5ই আগস্টের পরে শুরু হলেও বন্ধ হওয়া উচিত, এটা যদি আমাদের কালচারে হয়ে থাকে তাহলেও বন্ধ হওয়া উচিত। সো আমরা আসলে কি করতে পারি, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, কিংবা সরকার থেকে বলেন, আসলে কি করা উচিত? না, আসলে ভাই যেটা বলছিলেন আমার সহযোগী আলোচক, যে পুলিশ সেখানে কি ভূমিকা নিল। দেখেন 5ই আগস্টের পরে পরিস্থিতি এমন যে মানুষের মধ্যে যে পুলিশ আসলে একটা ভয় কাজ করতো, সেটা নাই। সেটা নাই। পুলিশকে মানুষ এখন আর ভয় পায় না, পুলিশ সম্মানও করে না সেরকম। হ্যাঁ, না সব মানুষ না, কিছু মানুষ সম্মানও করে না, সম্মান করে না। হ্যাঁ, সম্মান করে না। আবার দেখবেন কোনো আসামি ধরলে থানা ঘেরাও করে আসামিকে ছিনিয়ে নেওয়া একদম অহরহ করতেছে, ঢাকায় করতেছে, ঢাকার বাইরে করতেছে, মফস্বলে করতেছে। আবার ধরেন 1000 লোক যদি একটা থানা ঘেরাও করে, একটা থানায় কয়জন ফোর্স থাকে? সর্বোচ্চ 150 জন, 60 জন। মফস্বলে কোনো কোনো থানায় 20-25 জন পুলিশও থাকে। তো পুলিশের যে একটা ভীতি ছিল মানুষের মধ্যে, আগে একজন দারোগা থানায় গেলে এক গ্রামের এক পাশ দিয়ে ঢুকলে আরেক পাশ খালি হয়ে যেত, সেই ভীতিটা এখন আর মানুষের মধ্যে নাই। এটার মূল কারণটা আমরা যদি ফোকাস করি তাহলে দেখতে হবে যে পুলিশের মধ্যে যে দলীয়করণ, রাজনীতিকরণ, পুলিশ দলীয় স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার হওয়ার কারণে মানুষের মধ্যে পুলিশের যে ভীতি ছিল, পুলিশের প্রতি যে আস্থা ছিল, সে আস্থাও চলে গেছে, ভীতিও দূর হয়ে গেছে। এখন মানুষ আর পুলিশকে ভয় পায় না। মানুষ মনে করে যে পুলিশ মারলে এখন আর কিছু হয় না। আপনি দেখবেন যে বিভিন্ন সময় পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কোনো একটা হত্যাকাণ্ডে কিন্তু দৃষ্টান্তমূলক বিচার হয় নাই। হ্যাঁ, তো পুলিশও কিন্তু ভয় পাচ্ছে। মফস্বলে একজন থানার ওসি আমাকে বলতেছিলেন যে ভাই, রাত্রিবেলা পিটেও দারোগাদেরকে কিন্তু ডিউটিতে পাঠাইতে পারি না। দারোগারা মনে করে যে সে যে রাতে ডিউটিতে যাবে, সে একা একা রাত গভীর রাতে টহল দিবে, এই সময় সে ভায়োলেন্সের শিকার হইতে পারে, সে মব ভায়োলেন্সের শিকার হইতে পারে, ছিনতাইকারীর মাধ্যমে, ডাকাতের মাধ্যমে, বা এলাকার অন্য কোনো বখাটের মাধ্যমে, কোনো মাদক কারবারির মাধ্যমে। তো পুলিশের মধ্যে একটা ভয় কাজ করতেছে। সেই ভয়টা কাজ করার জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করতেছে। বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রাম পুলিশ নিয়েছে বলে আমরা জেনেছি। তারা বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন প্রশিক্ষণও করছে। তাছাড়া 5ই আগস্টের পর তো আসলে পুলিশের মনোবল যেমন ভেঙে পড়েছে, তেমনি পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছিল। তো এই অবস্থায় শুধু পুলিশকে আসলে মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে না, শুধু পুলিশের পক্ষে মব ভায়োলেন্স বন্ধ করা সম্ভব না। এটার জন্য আমাদের যারা সমাজের অংশীজন আছে, যেমন মসজিদের ইমাম, তিনি তার খুতবায় ভূমিকা রাখতে পারেন, স্কুলের শিক্ষক,
তার বক্তব্যে বলতে পারেন। তারপরে এলাকার যে জনপ্রতিনিধি আছে তিনি তার সভা সমাবেশে বিভিন্ন সালিশে মব ভায়োলেন্সের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে পারেন। আসলে সামাজিকভাবে যদি ভায়োলেন্সকারীদেরকে আমরা প্রতিরোধ করি, হ্যাঁ, সামাজিকভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে এই ভায়োলেন্স নিয়ন্ত্রণ করা সম্ভব। আর পুলিশ, র্যাব তাদের কাজ করবে। এখানে একটা খুব ভালো দিক আমরা লক্ষ্য করছি, যে কোনো মব ভায়োলেন্স হলেই যখন আমরা সেনাবাহিনীকে কল করি ওরা কিন্তু খুব দ্রুত রেসপন্স করতেছে এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এজন্য সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ দিতে পারি। পাশাপাশি এখন 999 সহ বিভিন্নভাবে পুলিশের সঙ্গে কিন্তু খুব সহজে যোগাযোগ করা যাচ্ছে। আপনি 999-এ কল দিলে পুলিশ দ্রুত রেসপন্স করতেছে। তারপরে বিভিন্ন থানার ওসিরা এখন একই নাম্বার ব্যবহার করে, এসআইরা বা এলাকাভিত্তিক বিট অফিসাররা, অফিসার যেই থাকুক কিন্তু নাম্বার একটাই। নাগরিক হিসেবে আমাদের সচেতনতার পরিচয় দিতে হবে। সহজে কিন্তু মানুষ পুলিশের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারতেছে। তো এই কারণে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু দ্রুত রেসপন্স করতেছে। আসলে আরেকটা বিষয় আছে যে একজন মানুষ কোনো অপরাধীকে আটক করতে পারে কিনা। আমরা বলি যে না, একজন মানুষ কিন্তু একজন অপরাধীকে আটক করতে পারে। যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার বেনিটি ব্যাগটা যদি একজন ছিনতাইকারী টান দিয়ে নিয়ে যায়, আমি কিন্তু একজন আপনার প্রতিবেশী হিসাবে বা একজন রাস্তার পথচারী হিসাবে কিন্তু আমার দায়িত্ব হলো ওই ছিনতাইকারীকে ধরে আপনার বেনিটি ব্যাগটা উদ্ধার করা। আমি যদি এখানে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকি, আমি যে মনে করি না এটা ধরতে গেলে ভায়োলেন্স হবে, তাহলে কিন্তু আমি আমার নাগরিক হিসাবে আমার দায়িত্ব পালন করলাম না। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানায়। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। ব্যারিস্টার সানোয়ার, কোনটা আসলে প্রতিবাদ এবং কোনটা ভায়োলেন্স, এই রেখাটা যদি একটু টেনে দেন আইনগতভাবে। না, যেটা বলছিলেন আইনেও কিন্তু আছে। আমাদের যে প্রচলিত ফৌজদারি কার্যবিধির 59 ধারায় একটা ধারাই আছে যে অ্যারেস্ট বাই প্রাইভেট পারসন। একজন যে পুলিশ না, আইন শৃঙ্খলা বাহিনী না, বা কোনো সরকারি কোনো মানুষই না, সরকারের কোনো কর্মচারী না, সেও যখন তার চোখের সামনে একটা ফৌজদারি অপরাধ হতে দেখবে, অথবা সে যদি জানে যে তার সামনে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা আছে সে একটা ফৌজদারি অপরাধের অভিযুক্ত আসামি, সে তাকে চেনে, সে তাকে ধরে ফেলতে পারে এবং সে তাকে ধরে সে একজন পুলিশ অফিসারের খোঁজ করবে এবং পুলিশ অফিসারের কাছে তাকে হস্তান্তর করবে। যদি সে কোনো পুলিশ অফিসার খুঁজে না পায়, সে তাকে নিকটস্থ থানায় নিয়ে যাবে। থানায় নিয়ে যেতে যেমন ধরনের আইন হয়েছে 1800 কত সালে, ওই সময় যোগাযোগ খুব খারাপ ছিল, কোনো গ্রাম থেকে থানায় পৌঁছতে 2 দিনও লাগতো। মানে সে তার বাড়িতেও রাখতে পারবে হয়তো এক রাত, তারপরে সে তার থানায় এই হ্যান্ড ওভার করে দিবে। পুলিশ তখন তাকে আবার অফিসিয়ালি এবং আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখাবে। তো এটা আইনে আছে। এবং সিভিল রাইটস বাড়তি হবে। আপনি যখন একটা ওয়েলফেয়ার স্টেট হবেন, যত ওয়েলফেয়ার স্টেট মানুষ তত বেশি সচেতন হবে। মানুষ পুলিশকে ভয় পাওয়ার প্রশ্নই থাকে না। কোনো উন্নত রাষ্ট্রে মানুষ পুলিশকে ভয় পায় না, অপরাধীরা ভয় পাবে। সাধারণ মানুষ পুলিশকে কেন ভয় পাবে? পুলিশের যে নিজেদের অতীত কৃতকর্মের প্রতি পুলিশকেই তাকিয়ে দেখতে হবে যে পুলিশ কেন মানুষের এত ক্ষোভের শিকার হয়েছিল এই যে জুলাই বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে। আমি যতদূর জানি আমাদের মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালেও সবগুলি থানা ফাঁকা হয়ে গিয়েছিল। কোনো থানাতে পুলিশ ছিল না। অল্প কিছু বাঙালি পুলিশ যারা অকুপাইড ফোর্সের সাথে ছিল তারাও একসময় থানা ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং অনেক দিন লেগেছিল আবার থানাগুলোকে পুলিশ অফিসার দিতে। এবং এক পর্যায়ে পশ্চিম পাকিস্তান থেকেও কিছু পুলিশ নিয়ে আসা হয়েছিল, কারণ কোনো থানায় কোনো পুলিশ নেই। তো এখন পুলিশকে নিজেদের কাজের উপর অ্যাসেসমেন্ট করে পুলিশকে জনবান্ধব হতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আর সবচেয়ে বড় যে বিচার বিভাগে আস্থার জায়গায় আসতে হবে, যে অপরাধী যখন আইনের হাতে সোপর্দ হবে এবং বিচারিক প্রক্রিয়ায় আসবে, মানুষ বিশ্বাস করবে যে এর বিচার হবে। 100% বিচার পৃথিবীর কোথাও হয় না, তবে তবু মানুষের একটা সাধারণ একটা ধারণা থাকতে হবে যে হ্যাঁ বিচার একটা হবে। সেক্ষেত্রে মব ভায়োলেন্স কমবে এবং সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে। আরিফ ভাই ছোট্ট করে একটা বিষয় হলো যে আপনি যে প্রশ্নটা করেছিলেন ওনাকে, একজন মানুষ অপরাধ হতে দেখলে আটক করতে পারে কিনা, এখানে দুইটা বিষয়, একটা হলো আটক, একটা হলো গ্রেপ্তার। গ্রেপ্তার হলো আইন প্রয়োগকারী সংস্থার কাজ। যেমন আনসার কিন্তু গ্রেপ্তার করতে পারে না, আনসার চাইলে একজন লোককে আটক করতে পারে।
আবার পুলিশ গ্রেপ্তার করতে পারে। পুলিশ যখন প্রাথমিকভাবে তার অপরাধের একটা প্রমাণ পাবে তখন কিন্তু তাকে বিভিন্ন আইনে বিভিন্ন ধারায় গ্রেপ্তার দেখাবে এবং আদালতে সোপর্দ করবে। তার জামিন হবে কি হবে না সেটা আদালত বিবেচনা করবে। আর আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু একজন লোককে অপরাধ হইতে দেখলে, একটা ছিনতাই হইতে দেখলে আটক করতে পারি। আটক করে আমাদের কাজ হবে কি আমরা দ্রুত তাকে পুলিশের কাছে সোপর্দ করা। কিন্তু আমরা নিজেরাই যদি মারধর শুরু করি, নিজেরাই যদি তাকে পিটানি শুরু করি তাহলে কিন্তু এখানে একটা মব ভায়োলেন্স তৈরি হওয়ার আশঙ্কা থাকে এবং ওই লোকটার প্রাণহানিরও আশঙ্কা থাকে। যেমন ধরেন আইন সালিশ কেন্দ্র বলতেছে যে বাংলাদেশে আগস্টের পর থেকে প্রায় 179 জন ব্যক্তি এই মব ভায়োলেন্সের শিকার হয়ে প্রাণ হারিয়েছে এবং এর মধ্যে এই চলতি বছরে আছে 83 জন, 83। এই সংখ্যাটা কিন্তু কম না। বা প্রায় 180 জন যদি লোক মব ভায়োলেন্সের শিকার হয় এক বছরে, এটা কিন্তু খুবই খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক পরিসংখ্যান। তো এই জন্য মানুষ অপরাধীকে আটক করবে, সহনশীলতার সঙ্গে ধৈর্যের সঙ্গে দ্রুত থানায় সোপর্দ করলেই এই বিষয়টা সমাধান করা সম্ভব। আর একটা বিষয়, মানুষের মধ্যে একটা আশঙ্কা যে আমি একটা ধর্ষণ মামলার আসামিকে ধরে পুলিশের কাছে দিলাম কিন্তু পুলিশ তো টাকা খেয়ে তাকে ছেড়ে দেবে। এই যে টাকা খেয়ে ছেড়ে দিবে, টাকা খেয়ে যে ছেড়ে দিবে, এই জিনিসটা থেকে পুলিশ যাতে অন্তত মানুষকে আশ্বস্ত করতে হবে যে না আমরা ছাড়বো না, আমরা সঠিক তদন্ত করে তাকে আমার মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে আমাদের পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে ভালো করে তাদের সভা সেমিনার হতে পারে, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হতে পারে, কারণ এই জিনিসগুলোকে আসলে নতুন করে ওকে দ্যাটস নাইস। এবং আমাদের আয়োজন থেকে আমরা সেই আহ্বানটি জানাতে পারি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, মব ভায়োলেন্স বিষয়টিকে কোনোদিন এরকম আলোচনার টেবিলে আনতে হতে পারে আলাদা করে, সেটা হয়তো এই সময়টিকে না দেখলে আমরা বুঝতাম না। অনেক অনেক বড় বড় বিষয় নিয়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক হয়, কিন্তু আলটিমেটলি আমাদের সোসাইটি কতটা শান্তিতে আছে বা আমরা কতটা স্বস্তিতে নিরাপদে আছি সেই ব্যাপারগুলো কিন্তু এই ধরনের ঘটনার সাথে জড়িত। তাই আমি যারা কর্তৃপক্ষ রয়েছেন শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট ঘটনার পরে বিবৃতি নয়, বরং সামগ্রিকভাবে ঘটনাটিকে বন্ধ করার জন্য আসলে যে যে ব্যবস্থা নেওয়া দরকার তারা সেই ব্যবস্থাগুলো নেবেন, এই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।